অসুখ ছোট হোক বা বড় হোক, আমরা যখন ডাক্তারের কাছে যাই আমাদের প্রত্যাশা থাকে আমরা এই অসুখটি থেকে সেরে উঠব। কিন্তু কখনো কখনো এমন ঘটে অসুখটি ভালো হয় না, আমাদেরকে এই অসুখটি নিয়েই যে কয়দিন বেঁচে আছি সে কয়দিন থাকতে হয় এবং অসুখের যেই প্রভাব সেটি আমাদের কাটিয়ে ওঠার চেষ্টা করতে হয়। এই চেষ্টায় যেই উপাদানগুলো ভূমিকা রাখে সেখানে একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নতুন করে আমরা শুনছি, তার নাম প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ার বলা হয় রোগ প্রশমনের একটি চিকিৎসা ব্যবস্থা, কিন্তু এটি আসলে কতখানি নতুন? আগে থেকেও কি ছিল? আমরা কি কোনো না কোনো ফরম্যাটে প্যালিয়েটিভ কেয়ার আগেও নিয়েছি? নতুন যে আধুনিক ধারণা সেখানে কি যুক্ত হয়েছে এবং এটিকে যদি আমাদের সকল মানুষের জন্য তাদের উপকারের জন্য কাজে লাগাতে হয় তাহলে আমাদের কি করতে হবে? এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আমন্ত্রণ জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আজকে আমাদের আলোচ্য বিষয় জীবনের শেষ সময়ের চিকিৎসা ও যত্নে প্যালিয়েটিভ কেয়ার। এ বিষয়ে কথা বলার জন্য দুজন চিকিৎসক বিশেষজ্ঞ আমাদের সাথে উপস্থিত হয়েছেন যারা এ বিষয়ে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর নিজামুদ্দিন আহমদ, তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তিনি প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং তিনি প্রধান সম্পাদক প্যালিয়েটিভ কেয়ার জার্নাল। অধ্যাপক নিজামুদ্দিন আহমদ, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে একজন অতিথি, যিনি প্যালিয়েটিভ কেয়ার মেডিসিনে কেবল এই উপমহাদেশেই না সারা পৃথিবীতেই নতুন নতুন যে আন্দোলন, নতুন নতুন যে কনসেপ্ট সেখানে ভূমিকা রাখছেন। পরিচয় করে দিচ্ছি ডাক্তার সুরেশ কুমার, তিনি ডিরেক্টর হু কোলাবোরেটিং সেন্টার ফর কমিউনিটি পার্টিসিপেশন ইন প্যালিয়েটিভ কেয়ার অ্যান্ড লং টার্ম কেয়ার এবং তিনি ফাউন্ডার ডিরেক্টর ইনস্টিটিউট অফ প্যালিয়েটিভ মেডিসিন কেরালা, ইন্ডিয়া। ডক্টর সুরেশ কুমার, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। থ্যাংক ইউ। প্রথমেই দ্য ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ ডক্টর নিজামুদ্দিন আহমদ, আমরা প্যালিয়েটিভ কেয়ার আমরা অনেকভাবে হয়তো জিনিসটাকে বোঝার চেষ্টা করি। আপনি বাংলাদেশে এই বিভাগটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছেন। আপনার কাছ থেকে শুনতে চাই প্যালিয়েটিভ কেয়ার বলতে আসলে কি বোঝায়? এই পৃথিবীর 700 কোটি মানুষের জীবনের গল্প কিন্তু দুটো, একটা হচ্ছে মানুষটা কেমন করে বাঁচলো, আর একটা হচ্ছে মানুষটা কেমন করে মারা গেল। তো এই মারা যাওয়ার ব্যাপারটা সহজ করার জন্য, কষ্টহীন করার জন্য, শেষ দিনগুলোতে যন্ত্রণা কমানোর, ভোগান্তি কমানোর যে বিষয়টা, সেটাই প্যালিয়েটিভ কেয়ার। পার্থক্য হচ্ছে যে এটা হতে হবে বিজ্ঞানসম্মত, যুক্তিসঙ্গত এবং মমতার সংমিশ্রণে। সহজ ভাষায় এটাই প্যালিয়েটিভ কেয়ার। আচ্ছা, তাহলে যেই সংজ্ঞাটা আপনি দিলেন আমাদের জন্য, এটার প্রেক্ষিতে কি বলা যায়? এটির সাথে আমাদের যেই ফর্মাল যেই মেডিকেল সেটিং সেখানকার ভূমিকা কতটুকু, আর আমাদের যেটা বলছিলেন যে আমাদের মমতা থাকতে হবে, পার্টিসিপেশন থাকতে হবে, সেখানে পরিবার এবং সমাজ তাদের পার্টিসিপেশন আসলে কতটুকু? আমি অর্থটাকে যদি আরেকটু বড় করি তাহলে পরে আবার আসছি যে মানুষটি চলে যাচ্ছেন তিনি কেমন করে যান পৃথিবীতে। হঠাৎ চলে যান কিন্তু মাত্র 100টা মৃত্যুর মাঝে 10টা কি 12টা। আচ্ছা, আর বাকি যে 85 জন মানুষ চলে যাচ্ছেন তারা কিন্তু কিছু না কিছু ভোগান্তির পরে যাচ্ছেন, হয় অল্প সময়ে 2-4 মাস, প্রায় বছর খানেক, আবার কেউ কেউ যাচ্ছেন অনেক দিন ভোগান্তি করে, 2, 3, 4, 5 বছর। এই সময়টায় ভোগান্তিটার 4টা রূপ থাকে। একটা হচ্ছে শারীরিক, দৈহিক, আরেকটা হচ্ছে তার সামাজিক ভোগান্তি, আরেকটা হচ্ছে তার মানসিক ভোগান্তি, আরেকটা হচ্ছে তার আধ্যাত্মিক ভোগান্তি। তিনি যখন জেনেই যাচ্ছেন, যিনি চলে যাচ্ছেন, তখন তার কষ্টগুলোকে এই 4টা ভাগে ভাগ করা যায়। প্যালিয়েটিভ কেয়ার বলছে যে চলো বিজ্ঞানসম্মতভাবে, গবেষণাসম্মত যে উপায়গুলো আছে এবং তার সাথে মমতা, সহমর্মিতা দুটো দিয়ে এই মানুষটার চলে যাওয়াটাকে একটু কম কষ্টযুক্ত হোক, একটু আরামদায়ক হোক, এটাই প্যালিয়েটিভ কেয়ার। অনেক ধন্যবাদ ডক্টর নিজামুদ্দিন আহমদ। ডক্টর সুরেশ কুমার, we have learned about the definition of palliative care from Dr. Nizamuddin Ahmad.
what's the philosophy behind this, and is it completely new or it existed before in some format in societies across the world? Okay, this is yeah, you must have already told you that this is about how do you look after somebody at the end of their life. The end of their life can be, for example, with a disease or with old age. So when we are born, sure that we will die one day, and so most people, a small percentage of people die suddenly. Yeah. Suddenly means it can be a major heart attack without any premonition, any warning. You collapse and die, or it can be an accident, or it can be homicide. But 90% of people will be bedridden or dependent on others for a period before they die. So all the societies, all the time, the local communities, families, people have been looking after these people, because when you are bedridden, when you are old, when you are about to die, when you are in the last phase, you are not abandoned by people around you. So this is the area of palliative care. So people have been doing this. The only difference between when we call it palliative care and when we as against just care is that it's more structured and it's a little bit more formal. So when you talk about if palliative care is a new concept, the name is new. Okay. And the sort of structuring and also sort of formalization is new, maybe 60 years old, but the concept has been there all the time, because people have been dying all the time and people have been being looked after. So this is how we need to look at it. How do you formalize it? How do you make it a little bit more structured, and how do you bring in expertise and further skills into it so that this job can be done better? So that's the basic idea. Okay, thank you so much, Dr. Suresh Kumar. It means that Dr. Suresh Kumar যেটি বললেন যে এই শব্দটা হয়তো নতুন, কিন্তু কনসেপ্ট এবং প্র্যাকটিস সেটি কিন্তু আসলে অনেক পুরনো এবং বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন ফরম্যাটেই ছিল, আমাদের এখানেও ছিল। আমরা স্যার সেই প্রসঙ্গে একটু আসবো, কিন্তু নিজাম স্যার আপনার কাছে প্রশ্ন যে এই যে আপনি একটু আগে কথা প্রসঙ্গে 4টা কম্পোনেন্টের কথা বললেন, আমাদের ফিজিক্যাল যেটা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং আরেকটি ছিল শারীরিক, সামাজিক, মানসিক এবং আধ্যাত্মিক, 4টি যে প্রসঙ্গ। আমরা যদি এই 4টি প্রসঙ্গের একটু আপনি যেহেতু গবেষণার সাথে যুক্ত সে কারণে একটু জিজ্ঞেস করছি যে এই 4টি জায়গাতে একজন মানুষের শেষ সময়ে সাধারণত কারণ নিশ্চয়ই প্রত্যেকের জন্য একটু আলাদা আলাদাও বিষয় আছে, কিন্তু সাধারণত কি রকমের চ্যালেঞ্জ তৈরি হয় এটি একটু যদি জেনে যাই আমরা, তাহলে হয়তো একটু প্রস্তুতিতে আমাদের সুবিধা হতে পারে। জি, আমাদের মতন দেশগুলোতে আপনি শারীরিকটা আমরা সবাই বুঝি, প্রচণ্ড পেটে ব্যথা, পেট ফুলে গেছে, শ্বাসকষ্ট, ওটা ঠিক আছে, বুঝতে পারছি। সামাজিক ধরুন আমি প্রতিদিন দিন আনি দিন খাই, হঠাৎ করে আমার এরকম একটা অসুখ হয়ে গেল, ধরুন সবাই যেটা বুঝবে ক্যান্সার। আমার বাসায় 3টা বাচ্চা, এখন আমার বাচ্চাগুলোর খাওয়া আমি উপার্জন না করলে খাওয়া হচ্ছে না, তাহলে সেখানটাতে এটা কি আমার সামাজিক কষ্ট না? পৃথিবী থেকে আমি যখন চলে যাচ্ছি তখন আমি দেখছি যে আমার সন্তানকে আমি খেতে দিতে পারছি না, কিংবা ধরুন আমার সামর্থ্য আছে কিন্তু আমার রান্না করার কেউ নাই, কিংবা আমার বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য কেউ নাই। এটা তো আমার সামাজিক অবস্থানের কারণে। অনুন্নত দেশগুলোর এই কষ্ট কিংবা দরিদ্র দেশগুলোর কষ্ট সামাজিক বলতে আমরা প্রথম আর্থিক জায়গাটার কথা ভাবি, তারপরে অন্য জায়গা। আর মানসিক আর আধ্যাত্মিক আপনি নিজেই বুঝবেন যে আজকে যদি আমি জানতে পারি যে আমি আর বেশি দিন বাঁচবো না, আমি তো ভেঙে চুরমার হয়ে যাচ্ছি, তাই না? এই পুরো কষ্টটাকে কমানোর আমরা সবাই চেষ্টা করি, কিন্তু আসলে আমরা জানি না যে আমরা কি ঠিকভাবে চেষ্টা করছি নাকি ভুলভাবে চেষ্টা করছি। এই জায়গাটাতেই হচ্ছে এই যে নতুন যে শব্দটার কথা বলছি, প্যালিয়েটিভ কেয়ার। চলুন যুক্তিসঙ্গত জ্ঞানসম্মতভাবে চেষ্টা করি, সেটি হচ্ছে বিষয়। আমি স্যার পরের দিকে একটু আসবো আপনার কাছে যে আসলেই কি জিনিস করা হয় মূলত, যেমন হসপিটালে যারা আসছে বা এই ফ্যাসিলিটিগুলোতে যারা থাকে সেখানে একটু আসবো আপনার কাছে। ডক্টর সুরেশ কুমার, ডক্টর নিজামুদ্দিন আহমদ was talking about the components and what are the challenges we face here in this country or around the world. But if we consider, for example, the social challenges or the spiritual challenges, how we help the people
like who are really going to face these challenges now, or we all are probably going to face the challenges at some stage in our lifestyle. How we prepare ourselves to face those challenges as individual and as also like family or part of the society. Okay, when you talk about the palliative care is about addressing suffering. Yeah. Like what you do is, because you cannot prevent death in these individuals, you are trying to make life as comfortable as possible and to address suffering associated with the whole background. And so that's where this issue of social, emotional, spiritual and medical, I mean the physical symptoms come in. So each person, though we classify it as different groups, and each person is unique. Exactly. Because the emotional problem that I face when I know that, okay, I'm in my last phase, so I have an incurable illness, or when I am older and when I know that I'm dying, the emotional problem, my emotional problem, there will be a pattern, but my emotional problem is unique to me. My social problem is again unique to me, because depends on my social interaction, my social connection, in where do I am in the social hierarchy. My spiritual problems, again, with dealing with the meaning of my life at that point, is quite unique. So the one major challenge is how do you make it specific? How do you address these issues rather than just, it's not, you don't have a single prescription for everything. Everyone, yeah. So this need to be individualized, this need to be like very specific for that individual, but based on a broader principle. So how you manage, for example, how you manage sadness, or how you manage anger, or how you manage social isolation. There may be broader guidelines, but this is one major challenge, because this need to be unique, and that's what the families also face, the carers also face, that's also the palliative worker also face. Also, they will face it. Thank you, Dr. Suresh Kumar. Dr. Nizamuddin Ahmad, যদি একটুখানি রেশ ধরে বলি যে প্রত্যেকের জন্যই তো আসলে আলাদা আলাদা নিড আছে। ধরা যাক কোন একজন ব্যক্তি আছে, তার মানসিকভাবে তিনি স্বস্তি পান গান শুনে, এবং তার একটি বিশেষ ধরনের গান শুনে। আবার কেউ আছে হয়তো তিনি একটু ধর্মীয় মনোভাবাপন্ন, সে কারণে তিনি হয়তো ধর্মীয় কোনো কোরআন শুনেন, অথবা তিনি যে ধর্মের হোক সেই ধর্মের বাণী শুনে তিনি শান্তি পান। আপনারা যখন এরকম প্যালিয়েটিভ কেয়ারের প্রসঙ্গ যখন আসে, তখন প্রত্যেক ব্যক্তির জন্য এই যে আলাদা আলাদা প্রেসক্রিপশনের প্রসঙ্গ এসেছে, সেটি প্রস্তুত করাটা কতখানি চ্যালেঞ্জ, এবং সাধারণত কিভাবে করা হয়? প্র্যাকটিক্যাল সেটিং আসলে কি করেন আপনারা? প্রথম কথাটা হচ্ছে যে যারা যত্নটা দিচ্ছেন, সে পরিবারের সদস্যই হোক অথবা পেশাজীবী হন, তাকে এই জায়গাটা আসলে তার যে নিজের যে ধারণা সেটাকে একটু ঠিকঠাক করতে হবে। মাইন্ডসেট যেটাকে আমরা বলি, যে আমি আপনার যত্ন করব আপনার চাহিদা মতন, আপনার প্রয়োজন মতন। এটাই, এই মাইন্ডসেটটা হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। কারণ ভুগছেন আপনি, আমি যত্ন করব আপনার ভোগান্তি অনুযায়ী। এইটা যদি একবার ঠিক করে ফেলা যায়, তারপরে আবার আপনি যেভাবে বললেন যে ধরুন কেউ যদি কোরআন শরীফের তেলাওয়াত শুনতে চান, এটা তো খুব কঠিন কোনো ব্যাপার না, কিন্তু আমি যদি তাকে জোর করে রবীন্দ্রসঙ্গীত শোনাতে চাই, সেটা হচ্ছে প্রবলেম। আমরা সবাই মিলে এই জায়গাটা যেন বুঝতে পারি যে আপনার কষ্টটা কিসে হচ্ছে। আর আপনি সামাজিক আধ্যাত্মিক জায়গায় কথা বলছেন, আমি আবারও একটু পেছন দিকে যদি ফিরে যাই, আপনার শারীরিক কষ্টর ব্যাপারটাও কিন্তু আমার মতন করে আমি বুঝবো না, আপনার মতন করে আমি বোঝার চেষ্টা করব। এবং এই পুরো ব্যাপারটাকে যেন আমরা একটা কথা ভুল না করি, সেটা হচ্ছে যে সবচাইতে আধুনিকতম জ্ঞান কি বলছে, যে এই কষ্টটা কমানোর উপায়টা কি, উপায় এটুকুকে আমরা জানছি কিনা। এবং এটা শুধু স্বাস্থ্যবিজ্ঞান না, এটা একটি সমাজবিজ্ঞানের অংশ। সেটি, সুতরাং আমি কোন এক জায়গায় শুনেছিলাম, আপনি বলছিলেন ইটস এ মিক্সচার অফ সায়েন্স অ্যান্ড আর্ট এট দ্য সেম টাইম। সো দুটো জিনিসকে আসলে একসাথে অ্যাপ্লাই করতে হয়। উই আর টকিং অ্যাবাউট প্যালিয়েটিভ কেয়ার। Dr. Suresh Kumar, want to come back to you. One of the major challenges during palliative care is definitely managing physical challenges. Dr. Nizamuddin Ahmad, he has mentioned some of the physical problems like
pain, and different other chronic issues, that kidney failure or renal failure, something like that. When people go through this problem and they know that they have to adjust to this new lifestyle, new concept for a long time, what are the medical solutions that generally you provide to the patients? So in a nutshell, the question is, what are the medical solutions to the physical problem that people face? The symptoms that you come across, the symptoms that you face when you have an illness like this, or when you are nearing that, physical symptoms are not different from the physical symptoms that you face with the disease in your regular life. Okay. Sometimes the intensity may be more, but it may be complicated more with the emotional and other overlay. And also the medicines that you use generally are the same. But the problem here is that the way you use the medicine sometimes may be different. Okay. The dosages, the approach may be different, because in another situation you also control symptom, but you address the disease process also. And for example, like if you take cancer, you give chemotherapy, you give radiotherapy, and simultaneously you give medicine for the pain or nausea or vomiting. Here is a situation where your curative attempts will not work. Okay. So all that you, as a doctor or as a healthcare professional, all that you can do is to control the symptom physically. So that's the slight shift in the attitude and approach. But the main issue is not the medicine. The main issue is the doctor or the healthcare professional who is treating the patient does not have the attitude and the skills to do this. Because like, we usually tell the doctors that, okay, if you treat pain or you treat vomiting, and you cannot tell the patient that I treat pain only if the disease is curable. As a doctor, you should know how to treat pain even when the disease is incurable. So there is a certain amount of skills involved which need to be learned. And when you come to medicines, like particularly when you look at the low and middle income countries, essential medicines very often, particularly at the peripheral hospital, very often may not be available, most of the medicines. So that need to be stopped. Then there are certain medicines which are used more in palliative care. For example, pain, severe pain like cancer pain which is uncontrollable, we use something like morphine or some other narcotic drugs. So that is also bound by narcotics laws but again it's the way I see it, the one major question is the doctor capable of handling the symptom if everything is available? So that's one first thing. And the second one is like, are all the essential medicines in the drug list? Each country has its own national essential medicine. Yeah. We can manage pain with those medicines or symptoms with those. Are they available in all the hospitals up to bottom level at the peripheral hospital? That's second. Then the third question is again, some special medicines like morphine, are they available for the small percentage of needy patients who cannot do without it? So this is the whole spectrum. I see basic issue as two. One, the issue of skill and knowledge, and the second as availability of essential medicines at all the levels. Thank you so much, Dr. Shish, for making it so clear, very, very crystal clear, I would say. Dr. Nizamuddin Ahmad, যে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে এসছে, যে প্যালিয়েটিভ কেয়ারের আমরা যেটা একটু ন্যারো ডাউন করেছিলাম, যে শুধু ফিজিক্যাল শারীরিকভাবে যে অসুস্থতাগুলো আছে প্যালিয়েটিভ কেয়ারে, সেখানে আমরা কিভাবে এটাকে ম্যানেজ করি। ডক্টর সুরেশ বললেন যে এটার জন্য এমনি রেগুলার যে ওষুধ, আমি এখন আমার পেটে ব্যথা, সেটার জন্য আমি যা খাবো, হয়তো প্যালিয়েটিভ কেয়ারে গেলেও সেরকম ওষুধই খাবো, কিন্তু ডক্টর যিনি আমাকে প্রেসক্রাইব করবেন তার দক্ষতা এবং তিনি কিভাবে জিনিসটাকে আমাকে দিচ্ছেন, সেটি এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। এই জায়গায় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের এখানে এই যে সেপারেট একটা মাইন্ডসেট এবং আলাদা দক্ষতা, সেই জায়গাটায় আমরা কোথায় অবস্থান করছি, কত দূরে গিয়েছি? আমরা ভয়ঙ্করভাবে পিছিয়ে আছি। ধরুন আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল কারিকুলামে 5 বছর পড়াশোনা করে ডাক্তার হয়, শুধু ডাক্তার কেন, নার্সের কথাও ভাবেন। জি, এখানে কোথাও কি আলাদা করে এই বিষয়টিকে কি পড়ানো হয় যে এই ক্যান্সার পেইন? আমাদের একটা গবেষণা আছে যে বাংলাদেশে কতজন ডাক্তার ক্যান্সার জনিত ব্যথার চিকিৎসার যৌক্তিক পদ্ধতি জানেন।
অত্যন্ত হতাশাব্যঞ্জক। কারণ হচ্ছে যে এই জায়গাটা পড়ানো হয় না, এই জায়গাটা প্রশিক্ষণ হয় না, এটা হচ্ছে বাস্তবতা। কারণ হচ্ছে যে ওই একটা কথা যে যিনি চলে যাচ্ছেন তার উপসর্গের প্রতি আমাদের একটি অবহেলা মানসিকতা কাজ করে অন্যের ব্যাপারে। কিন্তু ধরুন আমার নিজের যখন উপসর্গ হয় তখন কিন্তু এই ব্যথাটাকে আমি অসম্ভব গুরুত্ব দিয়ে দেখি। তখন আমার কাছে কখনো কখনো মৃত্যুর চাইতেও ব্যথাটা ভয়ঙ্কর, সেটি ব্যথাটা কমাও। কিন্তু অন্যরা, আমি যদি রোগী হই আমি গুরুত্ব দিচ্ছি, কিন্তু চিকিৎসকের মাথায় আছে ও তো ভালো হবে না, তাহলে আর কিছু করার নাই মতন একটি ভয়ঙ্কর বাক্য উচ্চারিত হয় প্রতিদিন প্রতিনিয়ত। এই জায়গাটা এটা সবচেয়ে বড় মাইন্ডসেট, মানসিকতার জায়গাটা, এবং তারপরে জ্ঞান এবং দক্ষতা অর্জন। তিনটি জায়গাতে আসলে একটা হচ্ছে মাইন্ডসেট পরিবর্তন খুবই জরুরি, এবং যেটি আপনি বললেন যে যেই লোকটি চলে যাবে অর্থাৎ তার জন্য আমাদের কনভেনশনাল চিকিৎসা কাজ করছে না, সে কারণে তার স্বাভাবিক, এটা আমি স্বাভাবিক বলবো না, কিন্তু অবচেতনে যেই অবহেলাটা তৈরি হয় যে আচ্ছা ঠিক আছে পরিত্যাগ করার একটি মানসিকতা, সেটি সবচেয়ে ভয়ঙ্কর। এবং এটি অবশ্যই পরিত্যাজ্য, বিশেষ করে যারা কেয়ার গিভার হিসেবে থাকবেন, ডক্টর হোক নার্সেস হোক, সবার জন্য। এবং তারপর দক্ষতা এবং জ্ঞান, যেটা আমরা ওই প্রসঙ্গে আসবো। আপনারা একটু উদ্যোগ নিয়েছেন একটা ইনস্টিটিউট করার বাংলাদেশে, এই জ্ঞান এবং দক্ষতা এই জায়গাটা, এবং একই সাথে মাইন্ডসেট পরিবর্তনের, আমরা সেটি নিয়ে একটু পরে কথা বলবো। আমি ডক্টর সুরেশ কুমার, it looks like the palliative care medicine or the practice, it needs participation from many disciplines. So by definition, it's probably a very multidisciplinary field. What are the areas where the medical students or the nurses or healthcare professionals or anyone who is interested in this field, they can focus when they want to prepare themselves for palliative care medicine? There are two issues here. One, the perspective. Yeah. Because when you address suffering, you need to address multiple domains, and which means working with various other people who can. The conventional medical system is not accustomed to that. The conventional medical system, when you talk about working with other people, will only mean working with people within the medical frame. So this need to be changed, because like for example, how do you address a spiritual issue? How do you address a social issue? How do you address an emotional problem associated with? So, which means you need to have that mindset to work with people outside the medical frame. That's one thing. The way medical students or doctors or nurses are trained, very often this is ignored like that. And secondly, as I mentioned earlier, a strong component is the physical component. So you need to know how to treat, how to address the symptoms, how to coordinate, how to do this. So I think these are two major areas, because when you have a symptom, you go to a doctor, and then usually people tend to address only that symptom, do not look beyond that. But here is a patient who has a lot of complex problems, and then you need to know how to treat symptom, and also you need to know where to seek help, whom to work with, how do you involve the other people in the community, people who are much better knowledge on how to, for example, the spiritual issue. An average doctor cannot address a spiritual issue. Exactly. An average doctor is unable to address a social issue in a larger number of patients. So we need to work together. When you talk about multidisciplinary, this goes beyond the medical frame. The multidisciplinary or the multiple partnership means going beyond your healthcare domain or beyond your hospital or institution domain, and seeking help from outside. Many thanks, Dr. Suresh Kumar. Dr. Nizamuddin Ahmad, যে প্রসঙ্গটি আসলে একটু এক্সটেন্ড করতে চাচ্ছি, কারণ ডক্টর সুরেশ কুমার বলেই দিয়েছেন যে প্যালিয়েটিভ কেয়ারের প্রসঙ্গটা তখন শুধু মেডিকেল ফিল্ডে না, আমাকে কিন্তু একজন স্পিরিচুয়াল এক্সপার্ট যারা অথবা যারা প্র্যাকটিস করেন তাদের কাছেও যেতে হতে পারে, মানসিক বিশেষজ্ঞ যারা তাদের কাছেও যেতে হতে পারে। এই প্রসঙ্গে একটু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আসি, এটি কিন্তু একটি রিসোর্স ইন্টেন্সিভ প্রক্রিয়া, আসলে অনেক রকমের অর্থ অথবা এফোর্ট সেটারও কিন্তু এখানে প্রয়োজন আছে। তাহলে এই কম্পোনেন্টগুলোকে প্রস্তুত করাটাও এটি রাষ্ট্রের খানিকটা দায়িত্ব, সমাজের কতখানি দায়িত্ব, অথবা ব্যক্তি হিসেবে আমরা কিভাবে এটার জন্য নিজেদেরকে কন্ট্রিবিউট করতে পারি? ধন্যবাদ।
প্রথমে একটু ফিলসফিক্যালি দেখি। ধরুন একজন মানুষ তার সারা জীবন যে কাজ করছেন, কাজ করে তিনি পরিবারকে দিচ্ছেন, আবার সমাজকেও দিচ্ছেন, রাষ্ট্রকেও দিচ্ছেন। হঠাৎ তার এই কর্মকাণ্ড থেমে যাচ্ছে, তখন তাকে ধরে রাখার, তাকে সহযোগিতা করার দায়িত্বটা কিন্তু পরিবারের সাথে সাথে সমাজের সাথে সাথে রাষ্ট্রের। অর্থাৎ আমি যখন আর দিতে পারছি না, আমি যখন চলে যাচ্ছি, তখন আমার দায়িত্ব পরিবার নেবে, সমাজ নেবে, রাষ্ট্র নেবে। এটা হচ্ছে ফিলসফিক্যাল জায়গাটা। দ্বিতীয় হচ্ছে যে একজন চিকিৎসক অথবা স্বাস্থ্য ব্যবস্থা, এই যে মানুষটি থেমে গেছেন, বিছানায় পড়ে গেছেন, তার কতটুকু সময় ডাক্তারের কাছে অথবা স্বাস্থ্য ব্যবস্থার কাছে থাকেন? খুব সামান্য, 15 থেকে 20 ভাগ সময়। বাকি 80 ভাগ সময় কিন্তু তিনি তার পরিবারের মধ্যে থাকছেন এবং তার সমাজের মধ্যে থাকছেন। এখন আপনি যদি সবাইকে ইনভলভ না করেন, কিন্তু শুধু বলেন যে যন্ত্রণা সামাজিক, মানসিক, আধ্যাত্মিক, তাহলে তো আপনি ব্যর্থ হবেনই। সেটাই। তো সেই জন্য আপনি যদি এই জায়গাটা একটি পরিপূর্ণ যত্ন দেওয়ার চেষ্টা করতে চান, তাহলে আপনাকে সবাইকে নিতে হবে। সেটাই, তার একটি সূত্র আমাদের আসলে বের করতে হবে যে হাউ উই করতে হবে। এবং এটা কি কোনো একটা অলীক কল্পনা না, পৃথিবীর বেশ কিছু জায়গায় অত্যন্ত সার্থকভাবে এটা চলছে। আপনি যখন মানুষকে সম্পৃক্ত করছেন, জনগণকে সম্পৃক্ত করছেন, এবং সবাই বুঝতে পারছে ব্যাপারটা। যেটা আপনি বলছিলেন সামাজিক কষ্ট, দরিদ্র দেশগুলোতে এটা একটা ভয়ঙ্কর, আমরা বহুবার দেখেছি যে শয্যাশায়ী মা নিজের জন্য চিন্তা না করে ভাবছেন তার বাচ্চার খাওয়া জুটবে কোথায়। এই দায়িত্বটা তো সমাজ খুব সহজেই নিতে পারে এবং ন্যায়ও, এবং প্রচুর উদ্যোগ আছে। আমরা শুধু বলছি যে এই জায়গাটাও একটু দেখেন। সেটাই, ওই উদ্যোগগুলোকে যদি আমরা একটু আরেকটু সমন্বয় করতে পারি, তাহলে কিন্তু সবার ব্যাপার, সবার। জি, অনেক ধন্যবাদ ডক্টর নিজামুদ্দিন আহমদ। আমরা আসবো এই প্রসঙ্গে, বাংলাদেশে যে উদ্যোগগুলো হয়েছে এবং আপনারা যে কাজগুলো করছেন সেই প্রসঙ্গে। ডক্টর নিজামুদ্দিন আহমদ, আমরা শুনেছি যে আমাদের আসলে কি কোন জায়গায় আমাদের কাজ করতে হবে এবং কোন জায়গায় চ্যালেঞ্জগুলো রয়েছে, আমরা সেই প্রসঙ্গে আসবো। ডক্টর সুরেশ, বিফোর গোয়িং টু দ্য challenges and how we meet the challenges, especially in countries like Bangladesh or other developing countries, there is one statement that we often hear is like peaceful death. What does it mean, peaceful death? Because at the end of palliative care and medicine, obviously death is the ultimate destination for everyone. It's not only the people who are going through palliative care, for everyone. What does it mean, peaceful death, and how we prepare ourselves for that? Yeah, peaceful death is a complex concept, because death is not just personal, death is also a social event, death is also a spiritual event, it has multiple dimensions. So, most people do not want to die, let alone die peacefully. So, the one major issue there is that, okay, do you accept the situation? Do you know that, okay, you are likely to die or you are about to die, and so do you accept? So then the second one is, how do you look at how do you look at this end of your life, and how do you look at your life? Yeah, because do you find this meaningful? Is that worth? Because when you leave this world, is there anything that you find worthful that you have done, meaningful that you have done? How do you? So these are some of the basic issues. Then there should be like issues like good symptom relief, good emotional support. But I think the key issue is acceptance. Key issue is facing death and saying that, okay. So though we all say that everybody has to die, we often make it as a philosophical statement, not that practical. Not that. Yeah. So the generally death is not discussed much in the society. It's taboo. That need to change. Otherwise, because like you can say that, okay, the patient died without symptoms because the symptoms were controlled. But if you want to say that the patient died peacefully, this is very subjective. Very so subjective, need to be it's a much bigger frame and much more complex frame.
থ্যাংক ইউ ডক্টর সুরেশ কুমার। ডক্টর নিজামুদ্দিন আহমদ, আমরা অনেকগুলো কম্পোনেন্ট এনেছি আলোচনা, এটা নিয়ে হয়তো আরও দীর্ঘ আলোচনা হতে পারে, কিন্তু সব কিছু আরও কন্টিনিউ করার জন্য, আরও স্ট্রাকচার্ড করার জন্য আমাদের কিছু উদ্যোগ দরকার। আপনি আপনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমাদের প্যালিয়েটিভ কেয়ার, প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ সেটি প্রতিষ্ঠিত হয়েছে, এবং এখন দেশে বোধহয় আরও বেশ কিছু অর্গানাইজেশন কাজ করছে এই সংক্রান্ত। কিন্তু এগুলোকে সমন্বিত করার জন্য বিশেষ কোনো উদ্যোগ আছে কিনা, আপনারা কিছু ভাবছেন কিনা এই প্রসঙ্গে? জি, আমি প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অফ বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটি একটি সমাজ কল্যাণ অধিদপ্তরের নিবন্ধিত প্রতিষ্ঠান। এদের কাজই হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কাজ করা। আমরা অতি সম্প্রতি একটা যে কথাটা ভাবছি যে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যেটা নাকি সবাইকে নিয়ে, সবার জন্য, সবার দ্বারা, এই ধরনের একটা কাজ করতে গিয়ে আমাদের কল্পনা, এখন আমরা একটা ছবি আঁকছি, সেটা হচ্ছে একটি ইনস্টিটিউট অফ প্যালিয়েটিভ কেয়ার। এবং এই ইনস্টিটিউট 8-10টি ইনস্টিটিউটের মতন না, এটি সবাইকে নিয়ে হতে হবে। এবং সবচেয়ে বড় যে জায়গাটার কথা আপনি, যে এই প্যালিয়েটিভ কেয়ারের অধিকার কিন্তু সবার, সমাজের সর্বশ্রেণীর, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সবাই। এবং সবাইকেই যদি আপনি নিতে চান, তাহলে পরে সবার উদ্যোগ সমন্বিত হয়ে সবাইকেই আসতে হবে। এবং আমরা সেই জন্য বলছি যে এই উদ্যোগটাকে আমরা শুধু একটা লিখিত স্ট্র্যাটেজিক পেপারের মধ্যে আবদ্ধ রাখতে চাচ্ছি না, এটা আমরা আসলে সত্যি সত্যি মিন করছি। এবং সেই জন্যই বলছি যে ইনস্টিটিউট অনেক আছে বাংলাদেশে, কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের ইনস্টিটিউটটা যেন একটি গণমুখী উদ্যোগ হয়। এবং গণমুখী উদ্যোগে নিতে গেলে আপনাকে তার সবচাইতে বড় বড় 2-3টা জায়গা আছে। মানসিকতার জায়গাটি, আর্থিক সীমাবদ্ধতার জায়গাটি, এগুলোকে যদি আপনি প্রসারিত করতে চান, তাহলে সবার উদ্যোগ ছাড়া সম্ভব, সবার পার্টিসিপেশন একেবারেই দরকার লাগবে। এবং এটি কোনো ধরনের কোনো ব্যবসা ভিত্তিক প্রতিষ্ঠান না। সেই জন্যই আমরা একটা প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি, এই ধরনের একটা ইনস্টিটিউটের কথা ভাবছি। এবং এই সুযোগে আমি বলছি সবাইকে কি একটু এগিয়ে আসার, শুধু অর্থ দিয়ে না, একটু সময় দিয়ে, একটু পরামর্শ দিয়ে। সেটি অনেক ধন্যবাদ ডক্টর নিজামুদ্দিন আহমদ। আপনার এই উদ্যোগ সফল হোক, বাস্তব হোক, সে বিষয়ে আমাদের সকলের শুভকামনা থাকলো, এবং আমরাও যেখানে সহযোগিতা করতে পারি আমরা সেখানে থাকবো আপনার সাথে। ডক্টর সুরেশ কুমার, we are really at the end of the program. We heard from Dr. Nizamuddin Ahmad that there is an initiative about Institute of Palliative Medicine in Bangladesh, and you are the founder director of Institute of Palliative Medicine in Kerala, India, and you are advising many places. You advised the department in Bangabandhu Sheikh Mujib Medical University. What is the unique challenge that we must overcome to make this new initiative successful? Yeah, and the unique challenge, the main challenge most of us organizing palliative care services in low middle income countries face is that we don't have a model which we can follow. All the existing models, or most of the dominant models, are Western. From a totally different socio-cultural situation, from a totally different economic situation, totally different level of development of healthcare system or social support system. So we work in a different environment. We cannot just take one Western palliative care unit and transplant it. It will not survive here, and it will not be cost effective also. You cannot even modify it slightly and do it. You need to invent your own model. You need to find your own path based on your strengths and weaknesses. Each community has its own strength. For example, the community participation spirit, the bonds between people are a major strength here. Exactly. As against the weakness of the formal systems of healthcare and social. So when you develop something in Bangladesh, you need to develop your own model and your own sort of pathway. Which others? So I think the main challenge, or what we expect from the new Institute of Palliative Care, is that hopefully it will be able to develop a model suitable for Bangladesh. Even different regions in Bangladesh may do different models. So that's something that's a bigger challenge, and that is something that we hope over the time the institute will achieve. Thank you, Dr. Suresh Kumar. And like previous times, we'll like to get your help, your advice when Dr. Nizamuddin Ahmad and other people are
working to establish the institute here. Dr. Nizamuddin Ahmad, thank you. আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে চ্যানেল 24 কে ধন্যবাদ। আজকের এই আলোচনাটা সম্ভবত বাংলাদেশে খুব বেশি হয়নি, এই প্রথম এই আলোচনার সূত্রপাত হলো। ধন্যবাদ আপনাদের দুজনকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি দর্শক, শেষ করতে যাচ্ছি সুরক্ষায় প্রতিদিনের আজকের এই চমৎকার যে আয়োজন, যে টপিক নিয়ে আমরা কথা বলেছি, যেটি ডক্টর নিজামুদ্দিন আহমদও বললেন, খুব বেশি আমরা হয়তো এই বিষয়ে কথা বলি না। আমরা আমাদের যেই জীবন যেটা আমরা যাপন করি সেটি নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন, অনেক বেশি উদ্বিগ্ন থাকি, কিন্তু আমাদের তো এটির একটি শেষ আছে এবং এটি যে টার্মিনাল স্টেজে যখন আমরা যাব, সেই সময়টাকে কিভাবে আমরা আরও বেশি সম্মানজনক করতে পারি, আরও বেশি সহনীয় করতে পারি, সেটি কিন্তু প্যালিয়েটিভ কেয়ার, প্যালিয়েটিভ মেডিসিনের মূল বক্তব্য। এবং আমরা অনেকগুলো চ্যালেঞ্জের কথা শুনলাম, কিন্তু সর্বশেষ ওটি দিয়ে শেষ করা যায়। ডক্টর নিজামুদ্দিন আহমদ যেটি বলেছেন যে আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে সবাই যদি একসাথে এগিয়ে আসি, তাহলে আমাদের সকলের সহমর্মিতা এবং সম্মিলিত সহযোগিতায় এই যে প্যালিয়েটিভ কেয়ারের যে উদ্যোগ বাংলাদেশে এসছে সেটিও নিশ্চয়ই সফল হবে এবং সকলের জন্য আমরা জীবনের শেষ সময়টা আরও বেশি সম্মানজনক করতে পারবো, আরও বেশি উপভোগ্য করতে পারবো, সহনীয় করতে পারবো। আপনারা সকলে এ বিষয়ে সহযোগিতা করবেন, এগিয়ে আসবেন। দেশে যে উদ্যোগটি হলো ইনস্টিটিউট অফ প্যালিয়েটিভ মেডিসিনের, সেখানে সম্মিলিতভাবে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই আহ্বান রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষা প্রতিদিন।